নমস্কার, আমি আরজি। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা আমার মা বাড়ির ঘটনা, এবং এটা অনেক পুরনো বলবো না। এই ঘটনাটা ঘটেছিল 2012 সালে। আমার মা বাড়ি চন্দননগরে, এবং আমি খুব বেশি মা বাড়ি যেতাম না। তবে জগদ্ধাত্রী পুজো যেহেতু খুব বিখ্যাত ওখানকার, সে কারণে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হলেই আমি সেখানে যেতাম। এবার বেশি দিন থাকতাম না, 4-5 দিন থেকে একটু জাস্ট পুজোটা এনজয় করতাম। ওখানে একটু ঘোরাঘুরি করতাম, লাইটিং ফেমাস ওখানকার, ওগুলো দেখতাম। কী কী ধরনের লাইটিং ওখানে তৈরি হয়, কী কীভাবে লাইটগুলো ওরা অ্যারেঞ্জ করে ওখানে বানায়, বিভিন্ন ডিজাইন। তো এইসব ঘুরতাম, দেখতাম। তো মা বাড়ির পাশে আমার এক বন্ধু হয়েছিল আর কি। মানে যেতে আসতে দেখবেন কিছুদিন থাকলে পাড়াপড়শিদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, ওরকম একটি ছেলের সাথে বন্ধুত্ব আমার হয়েছিল। সে আমারই বয়সী ছিল, এবং প্রচণ্ড বাইক টাইক খুব ভালোবাসতো, এবং ক্রিকেট খেলা এইসব নিয়ে একটা ওর খুব ন্যাক ছিল। মানে আমাদের বন্ডিংটা খুব ভালো একটা বন্ডিং ছিল। তো ঘটনাটা হচ্ছে ওকে নিয়েই। ওর নামটা আমি বলছি, ওর নাম হচ্ছে অর্ঘ্য। তো অর্ঘ্য কোনোদিনও আমাদের বাড়ি আসেনি। আমি মা বাড়ি গেলে অনেক সময় অর্ঘ্যর মাকেও বলে এসেছিলাম যে কাকিমা, আপনারা যদি কোনোদিনও কলকাতা যান ওই সব দিকে, আমাদের বাড়ি অবশ্যই আসবেন। তো অর্ঘ্যরা কোনোদিনও কলকাতার দিকে আসতে চাইতো না, জানি না কারণ কি। অর্ঘ্যর বাবা ওখানেই একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো, এবং অর্ঘ্যর এক ভাই ছিল। ওর ভাই খুব ভালো দাবা খেলতো। এবার আমি গেলে পরেই ওর ভাইয়ের সাথে দাবা খেলতাম। ভাই ছোট ছিল, আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, প্রায় 4-5 বছরের ছোট ছিল ভাই। তো আমি লাস্ট যেবার জগদ্ধাত্রী পূজায় গেছিলাম সেটা হচ্ছে করোনার আগে, 2019-এ আমি লাস্ট গেছিলাম। তারপর আমি এখনও পর্যন্ত মা বাড়িতে আর যাইনি। অনেক ধরনের কারণ আছে, আমার কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, সেসব কারণে আমি মা বাড়ি যাইনি। কিন্তু 2012 সালে যখন এই ঘটনাটা ঘটে, যে কারণে আমি গেছিলাম ওখানে, সেই ঘটনাটা এতটাই প্যাথেটিক একটা ঘটনা, যেটা আজও মানে আমি যখন আপনাদেরকে এটা শোনাচ্ছি আমার নিজের সত্যি মন থেকে খুবই খারাপ লাগছে। এই অর্ঘ্য বলে যে আমার বন্ধু ছিল ও মা বাড়ি এলাকায়, ওর আচমকা একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই বাইকেই, মানে ওর একটা বাইক ছিল, এবং আমি প্রথমেই বললাম যে ও বাইক খুব ভালোবাসতো। বাইক নিয়ে বিভিন্ন ধরনের চর্চা, বিভিন্ন বাইকের যা মানে বাইক লাভার যাকে বলা যায় আর কি, ও পুরোপুরি ওরকমই ছিল। ক্রিকেট আর বাইক এই দুটোর খুব শখ ছিল ওর, এবং আমরা গেলে পরে ক্রিকেট এইসব নিয়ে আলোচনা করতাম। মা বাড়ির সামনে একটা মাঠ ছিল ছোট্ট, ওখানে প্র্যাকটিস করতাম, খেলতাম। তো একবার এরকমই কোনো একটা ফেস্টিভ্যালে ও বাইক নিয়ে ফিরছিল, এবং হাইওয়েতে ওর অ্যাক্সিডেন্ট হয়, এবং ও অন স্পট ওখানেই মারা যায়। এবং আমি যখন খবরটা পেয়েছিলাম তখন আমি কলকাতায়। তবে আমি গেছিলাম ওখানে দেখতে। কী আর কি দেখার, সেটা তো দেখা সম্ভব নয়, কারণ একটা ভালো বন্ধু এত কম বয়সে যদি এরকমভাবে চলে যায়, ব্যাপারটা খুবই খারাপ ব্যাপার। হয়তো বলতে পারেন একটা কারণ আমার মা বাড়ি না যাওয়ার এটাই হয়তো হতে পারে। আরও কিছু ব্যক্তিগত কারণ আছে, আমি যাই না মা বাড়ি এখন আর। তো 2012 এই ঘটনাটা ঘটেছে, এবং 2012 শেষে মানে ডিসেম্বরের মাঝামাঝি একটা ঘটনা ওদের বাড়িতে হয়, এবং ঘটনাটা প্রথম দেখে অর্ঘ্যর ভাই। অর্ঘ্যর ভাইয়ের নাম হচ্ছে আর্য। তো যাক, অর্ঘ্য যখন মারা যায় তখন তো ওর যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলো, সে কারণে পোস্টমর্টমের একটা ব্যাপার হয়, এবং পোস্টমর্টম করে বডি যখন বাড়ি আসে, তারপর বাড়ির লোকেরা যা যা ক্রিয়াকর্ম থাকে সেগুলো করে ব্যাপারটা যখন আস্তে আস্তে এগোয়। আগে একটু বলে রাখি, এখানে এই ঘটনাটা ঘটেছিল জুন মাসে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস কেটে যাওয়ার পর যখন ডিসেম্বর মাস আসে তখন এই ঘটনাটা ঘটে। এবং যেটা আমি বললাম যে আর্য এই ঘটনাটা প্রথম লক্ষ্য করে। গ্যারেজে যেখানে অর্ঘ্যর বাইকটা রাখা থাকতো, বাইকটা তো খুবই অবস্থা খারাপ, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো দুমড়ে মুচড়ে গেছিলো গাড়িটা। তো আমি নিজে দেখে এসেছিলাম গাড়িটাকে। ওই গাড়িটা যেহেতু অর্ঘ্যর খুব ফেভারিট গাড়ি ছিল, সে কারণে অর্ঘ্যর বাবা গাড়িটাকে কোনো রকমভাবে আর ছাড়েনি, ওই গাড়িটাকেই রিপেয়ার করে রাখা হয়েছে। আর্য বলেছিল ও চালাতে চায় না, যেহেতু দাদার গাড়ি, দাদার একটা প্রিয় স্মৃতি, তো এই কারণে রেখে দিয়েছে। তো আর্যর নিজেরও একটা গাড়ি ছিল, এবং দুই ভাইয়ের গাড়ি পাশাপাশিই থাকতো। তো একবার কি হয়েছে, এরকমই ঠান্ডার সময় ডিসেম্বর মাস, আর্য গ্যারেজ খুলেছে যে ওর বাইকটা বার করবে। এবার তখন মোটামুটি এই রাত্রি 9টা 9:30 কোনো এক জায়গায় যাওয়ার ছিল আর্যর। তো আর্য গাড়ি বার করে ওর দাদার গাড়ি মানে অর্ঘ্যর গাড়ি পাশে ঢাকাই থাকতো, ওটা আর কেউ চালাতো না, ওরমই রাখা থাকতো। তো আর্য গাড়ি বার করে ওখান থেকে ওর যেখানে যাওয়ার ছিল সেখানেও গিয়ে পৌঁছয়, এবং ওর ফিরতে ফিরতে রাত 12:30 1টা হয়ে যায়।
একটা কোনো কাজে ও গেছিলো। তো ও যখন 12:30টার সময় বাড়ি আসে, এসে গ্যারেজ খুলে ওর নিজের বাইকটা যখন রেখে আসে, তখন পরিষ্কার আর্য দেখতে পায় যে অর্ঘ্যর গাড়িটা যেখানে রাখা ছিল সেখানে রাখাই রয়েছে, এবং সেখানে যে ঢাকা দেওয়া ছিল মানে বাইক কভারটা দিয়ে, সেই কভারটা তোলা। মনে হয়েছিল কেউ যেন গাড়িটাকে এসে বসেছিল, গাড়িটা স্টার্ট করা হয়েছিল, এরকম একটা কোনো কিছু ওখানে করা হয়েছিল। তো আর্য একটু আশ্চর্য হয় যে এতদিন গাড়িটা এখানে রাখা রয়েছে, কেউ কোনো দিনও হাত দেয় না, এখন কে এসে এরকমভাবে গাড়িটায় হাত দিল। তো ও আবার একটু কাপড় টাপড়গুলো ঢেকে ঢেকে দিয়ে ঘরে গেছে। তো ঘরে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করেছে, মা এই গ্যারেজে কি কেউ ঢুকেছিল আমি বেরোনোর পরে? তো মা বলছে, না কেউ তো আসেনি, চাবি তো তুই নিয়েই গেছিলিস সাথে, দুটো চাবি, একটা ওর বাবার কাছে থাকতো, একটা আর্যর কাছে থাকতো। বলছে, না কেউ তো আসেনি। আশ্চর্য, তাহলে হয়তো কোনো কারণে বাবা হয়তো গেছিলো, একটু গাড়িটা ধরেছিল, হয়তো দাদার গাড়িতে হয়তো হাত দিয়েছিল, তা অত কেয়ার করেনি। তো পরদিন সকালবেলা আবার ওরকম গ্যারেজ খুলেছে, আর্য বেরোবে, তখনও দেখছে গাড়ির কাপড়টা ওরকমভাবে তোলা। এবার তখন ও ভাবছে যে বাবা কি সকালবেলা আবার গ্যারেজে এসেছিলো, এসে এই গাড়ির কাপড়টা তুলে কি করে বাবা, কেন গাড়ির কাপড়টা তোলা এরকমভাবে। তো বাবাকে ফোন করেছে, তো বাবা তখন অফিসে গেছে। তো বাবাকে ফোন করে বলছে, বাবা তুমি গ্যারেজে এসে কি করো রোজ দিন, এই দাদার গাড়িটা এখানে রাখা রয়েছে, কাপড়টাকে তুলে কাপড়টা ঢাকা দাও না। তোমার বাবা বলছে, আমি তো গ্যারেজে ঢুকিনি সকালবেলা, আমার তো কয়েক মাস হয়ে গেছে আমি গ্যারেজে যাই না। আর তখন ওর আর্যর একটু সন্দেহ হয়, বাবা ঢোকেনি আর কেউ তো ঢোকার মতো নেই, তাহলে কে এরকম এই করছে। তো কিন্তু কিন্তু করতে করতে অত কিছু চিন্তা না করে ও গাড়িটাকে নিয়ে ওর যেখানে যাওয়ার সেখানেও বেরিয়ে গেছে। দুপুরবেলা খেতে এসছে, খাওয়া দাওয়া করেছে, তখন গ্যারেজটা খুলে একবার দেখছে না, তখনও ঠিক আছে, গ্যারেজে কেউ আসেওনি, গাড়ির যেরকমভাবে ও ঢাকা দিয়ে গিয়েছিল গাড়িটা সেরকমভাবেই রয়েছে। এবার আবার ও খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছে ও যেখানে যেত, ও কাজে একটা কিছু কাজ বা কিছু একটা করতো, আমি অতটা জানি না আর্য তখন কি করতো, হয়তো কোনো প্রাইভেট ফার্মেই হয়তো চাকরি করতো। তো যাই হোক, সেদিন ওর ফিরতে ফিরতে রাত 8টা 8:30 বেজে গেছে, মানে এরকমই নাকি ওর ফিরতে ফিরতে হয়ে যেত, তাই রাত্রি 8:30 9টা এরকম সময়ও ফিরতো প্রায় সময়। তো রাতে ফিরে যখন ও গ্যারেজে ঢুকেছে গাড়িটাকে পার্ক করার জন্য, তখন দেখছে ঠিক আছে আর কেউ আসেও নি। ভাবছিল হয়তো তখন কেউ এসেছিল পরিষ্কার করতে, ওই গ্যারেজে খুলে পরিষ্কার করে আছে, বাবা হয়তো খেয়াল করেনি, গাড়ির কাপড় টাপড়গুলো এরকম ছিল। তো ঠিক আছে, বেশ কয়েকদিন এরকম চললো। তো একদিন রাত 12:30টার পর একটা কোনো এমার্জেন্সি কাজে আর্যকে এবং ওর বাবাকে বেরোতে হয় কোনো একটা জায়গায়, এবং যেহেতু অত রাত, তো আর্য স্বাভাবিক বাইকেই যাবে। তো গ্যারেজটা সবে খুলেছে, মানে গ্যারেজের শাটারটা সবে তুলেছে। তো আর্য পরিষ্কার দেখতে পেয়েছে যে ওই বাইকটার সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, এবং সে অবিকল ওর দাদার মতো দেখতে। এবং এইটা দেখার পর সাথে সাথে আর্য মানে ও পুরো মানে ব্ল্যাঙ্ক আউট যাকে বলে, ও ওখানে সাথে সাথেই মাথা ঘুরিয়ে পড়ে যায়, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবং ওর বাবা দেখে দৌড়ে সাথে সাথে যায়, এবং আরও কয়েকজন ছিল প্রতিবেশী, তাদেরকে ডাকাডাকি করে নিয়ে আসে। তারা এসে জল টল খাইয়ে আর্যকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে সুস্থ করার পর যখন জিজ্ঞেস করে যে কী হয়েছিল তোমার, এবার আর্য মানে সেদিন কিছু বলতে পারিনি, এবং তার 4-5 দিন কাটার পর আর্য আস্তে আস্তে করে কথা বলতে পেরেছে, এবং ও পরিষ্কার বলছে যে আমি গল্পে শুনেছি, আমরা বিভিন্ন ধরনের এরকম ভৌতিক অ্যাডভেঞ্চার পড়েছি এবং টিভি দেখেছি, কিন্তু এইরকম যে ঘটে এই বাস্তবে আমার সাথে প্রথম ঘটলো। আমি গ্যারেজের দরজাটা খুলতে সম্পূর্ণ সামনে দেখতে পেলাম দাদা যেন দাঁড়িয়ে রয়েছে, একদম পরিষ্কার দাদা দাঁড়িয়ে রয়েছে। এবার ওর বাবা শুনে বলল, তুই কিছু মানে তোকে কিছু বলেছে, তোকে কোনো ইশারা করেছে? আর্য বলল, আমি কিচ্ছু আর খেয়াল করতে পারিনি, আমি যেই মুহূর্তে দেখলাম যে ওই বাইকটার সামনে মানে দাদা যেরকমভাবে বাইক বার করতো, দাদা যেরকমভাবে মোবাইলে ছবি তুলতো বাইকের, ঠিক সেরকমভাবে বাইকটার সামনে দাদা দাঁড়িয়ে রয়েছে। এবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলো, আমার তারপর আর কিচ্ছু মনে নেই। এবং এই ঘটনাটা বেশ কিছুদিন চলে, কিন্তু এরপর থেকে আর্য সেরকমভাবে কোনোদিনও অর্ঘ্যকে আর দেখতে পায়নি। এরপরে সে যতবারই দেখেছে মনে হয়েছে যেন কোনো ছায়া ওখানে দাঁড়িয়ে রয়েছে, দরজার পাশে একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দরজা খুললে কেউ নেই। গ্যারেজেও সেই একই রকম পরিস্থিতি হচ্ছে, মাঝের মধ্যেই মনে হচ্ছে কাপড়গুলো কেউ তুলে দিচ্ছে, এবং মনে হচ্ছে সেই গাড়িটাকে কেউ এসে পরিষ্কার করে দিয়ে গেছে। মানে দেখুন, একটা ভালোবাসার জিনিসের প্রতি একটা মানুষের যে মায়া পড়ে যায়, সেই মায়াটা অর্ঘ্যর ছিল ওর এই গাড়িটার উপর। এবং যেহেতু অ্যাক্সিডেন্টটা ওর ওই প্রিয় গাড়ির সাথেই হয়েছে, এবং ও মারাও গেছে ওই গাড়িটার সাথেই একবারে অ্যাক্সিডেন্টে, সে কারণে ও কিন্তু মায়াটা ছাড়তে পারেনি ওর গাড়ির।
1 বছর না হতেই কিন্তু ওর অতৃপ্ত যে আত্মা সে কিন্তু রীতিমতো ওখানে ঘোরাফেরা করতো এবং তার ওই প্রাণের প্রিয় জিনিসটা সেটাকে কিন্তু আঁকড়ে রাখার চেষ্টা করতো। কোনোদিনও কোনো রকম ক্ষতি করেনি, এটা আমি শুনেছিলাম একজনের থেকে ওখানে গিয়ে। এবং এটা বেশ কিছু বছর চলার পর আশেপাশের লোকেরা যখন জানতে পারে যে তাদেরই বাড়ির এরকমই মাঝে একটা এরকম অলৌকিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু ঘটছে, তখন তারা আর্যর বাবাকে জানায় যে এইগুলো কিন্তু ঠিক নয়, ব্যাপারটাকে এবার বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আর্য ও কিন্তু কোনো রকমভাবে এটাকে সাপোর্ট করতো না। ও চাইতো যে এই যে হচ্ছে জিনিসগুলো সেগুলো থাকুক, কারণ ও রীতিমতো ওর দাদাকে ফিল করতো এবং দেখতে পেত দাদা ওর মতোই সবসময় আসছে, ওর কাছে থাকছে। কিন্তু এটা তো কোনো রকমভাবে সম্ভব হয় না, এই লোকে যার বাস নয় তাকে তো এখান থেকে চলে যেতে হবেই। তো আস্তে আস্তে করে একটা পুজোর ব্যবস্থা করা হয়, সেখানে পুজো আচরা করে একটা ভালোভাবে সাধ্যশান্তি করে আত্মার শান্তি কামনা করে আস্তে আস্তে করে এই ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হয়। তার মাস 6 না যেতেই এই ব্যাপারটা কমতে থাকে। এবং আমি লকডাউনের পরে শুনেছিলাম একজনের থেকে যে আর্যরা নাকি এখন ওই সব কিছু আর ফেস করে না, এখন ওরা ভালোই আছে। এবং এরকমই কেউ প্রিয় একজন বাড়ির না থাকার এবং সে যখন বাড়িতে আসে তার মৃত্যুর পরও তাকে আবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া, তাকে রীতিমতো ফোর্স করা যে সে অন্য জগতের সেখানে যেন সে চলে যায়, এটা যেই ফ্যামিলির সাথে ঘটে সেই ফ্যামিলি জানে তাদের ওপর থেকে কী যায়। তো যাক বন্ধুরা, ঘটনাটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন। নমস্কার।